ঘটনা নারীর প্রতি দুটো ঘটনা এভাবে যদি বলি খুব কাছাকাছি সময়ে ঘটলো এবং আমি বিশ্বাস করি দুটো ঘটনারই মূল একই জায়গায় এবং একই পরিকল্পনার অংশ, এগুলো পরিকল্পিত ব্যাপার বলে আমি বিশ্বাস করি। সেই পরিকল্পনা কি, কেন করছে, কারা করছে সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে সাম্প্রতিক ঘটনাটা দিয়ে শুরু করি। গতকাল সারা সন্ধ্যা রাত, গভীর রাত পর্যন্ত আমাদের সামাজিক মাধ্যম সরব হয়েছিল একজন নারীর প্রতি অবমাননার কারণে, হয়রানির কারণে, যৌন হয়রানির কারণে, আমরা এভাবেই বলবো। সেটা থেকে নারী কিভাবে ওড়না পড়তে হবে সেটা নিয়ে নসিহত করার চেষ্টা করেছেন রাস্তার একজন মানুষ, তাকে কিভাবে ওড়না পড়তে হবে সেটা নিয়ে সেই নারী অভিযোগ করেন। পরে সেই ভদ্রলোক যিনি এটা করেছেন তাকে গ্রেফতার করা হয়। এই পর্যন্ত মোটামুটি মনে হচ্ছে ঠিকঠাকই আছে, কিন্তু না, এরপর সেই থানায় মানুষ গেলেন, অনেকে একত্র হলেন। আমরা যেটা বলি এখন, এগুলো আমি বিশ্বাস করি এগুলো মব তৈরি করা হলো এবং অন ক্যামেরা তারা থানার দায়িত্বরত পুলিশ অফিসারের সাথে কি করেছেন সেগুলো আমরা দেখলাম, কি বলেছেন, তারা যিনি অভিযুক্ত তার সাথে কি কথা বলেছেন এবং অভিযুক্ত তার অভিযোগ স্বীকারই করেছেন, তিনি অস্বীকার করেননি এবং তিনি কত ভালো তা প্রমাণ করার জন্য অত্যন্ত বীভৎস একটা ভাষা ব্যবহার করে বলছেন, আমি তো তাকে এভাবে বলি নাই, আমি তাকে ভালোভাবে বলেছি। সব কিছু দেখা হলো, ঘটলো। আমরা পক্ষ বিপক্ষে ডিবেট করতে নেমে গেলাম। এটাই হচ্ছে ইদানিং। কতগুলো চাই বা না চাই আইডিওলজিক্যাল ডিবেট আমাদের সমাজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা এটার মধ্যে ইনভলভড হয়ে যাব। তবে এই যে দুটো ঘটনা নারীর প্রতি এবং নারীর প্রতি ঘটা ঘটনা কেন এই মুহূর্তে বাংলাদেশে খুবই সিগনিফিক্যান্ট, কেন আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেটা নিয়ে কথা বলবো। তার আগেরটা আমরা সবাই জানি, সেটা নিয়ে আলাদা করে কথা হয় না, একটা টক শোতে কথা বলেছিলাম দুজন নারীর প্রকাশ্যে ধূমপান করা নিয়ে। তারা প্রকাশ্যে ধূমপান করছিলেন একটা পাড়ার পাশে, ছোট টং দোকান যে বলি সেরকম জায়গায়। সেখানে একজন গিয়ে বাধা দেন, তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, হতে হতে এটা এমন পর্যায়ে যায় যে ওই দুই নারী ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছিলেন মারাত্মকভাবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা নিয়ে মন্তব্য করতে হয়েছিল, পাওয়া যায় ইউটিউবে, যে কেউ সার্চ করে শুনে নিতে পারেন। একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে কথা বলছেন। একটা নারীর উপরে, দুটো নারীর উপরে যে ভয়ঙ্কর ভায়োলেন্স হলো, সেই ফৌজদারি অপরাধের বাইরে প্রকাশ্যে ধূমপানের জেনারেলাইজেশন। এই সমাজে আমরা থাকি তো, আসলে আমরা থাকি, আমাদের সমাজে নারীরা ধূমপান খুব বেশি করেন না, অন্তত আরবান নারীরা। আমাদের কিছু এরিয়া আছে যেখানে গ্রামীণ নারীদের ধূমপানের প্রবণতা আছে এবং এটা খুব স্বাভাবিক। আমি এমন একটা জায়গায় জন্মেছি, বড় হয়েছি, তার কাছাকাছি চিটাগংয়ের একটা উপজেলার গ্রামীণ অঞ্চলে আমি নিজে দেখেছি স্মোকিংয়ের অভ্যাস নারীদের আছে এবং খুব স্বাভাবিকভাবেই সেটা অ্যাকসেপ্টেড। সো আরবান সোসাইটিতে একটা নারী ধূমপান করবেন প্রকাশ্যে, এটা ঠিক আমাদের অ্যাডজাস্ট করার মতন, আমরা এখনও ঠিক মেনে নিতে পারি না। কিন্তু আমরা যদি গভীরভাবে তলিয়ে দেখি যে একটা পাবলিক প্লেস, যদি এটা পাবলিক প্লেস কিনা এটা নিয়ে ডিবেট আছে, এটা নিয়ে পত্রপত্রিকায় এসছে, আমাদের পাবলিক প্লেস বলে যেখানে ধূমপান নিষিদ্ধ আছে, এই ধরনের চায়ের দোকান সেটার মধ্যে পড়েও না, সেই রকম আলাপও আছে। আমি সেই আলাপ সরিয়ে রেখেই বলছি, মানে ধূমপান অত্যন্ত ক্ষতিকর একটা অভ্যাস, এটা বিভৎস ক্ষতিকর। যারা ধূমপায়ী আছেন তারা আর একটু ঘাঁটাঘাঁটি করবেন আপনাদের কত ক্ষতি করছেন সেটা বোঝার জন্য। সো এটা উভয়ের জন্য ক্ষতিকর এবং পাবলিক প্লেস বা কোনো খোলা জায়গায় এটা নারী পুরুষ উভয়ের জন্যই সমান। এটা যদি অনৈতিক বলি, অপরাধ বলি, সমান সেটা। কিন্তু আমাদের সমাজ তো আসলে নারীদের প্রতি এই স্বাভাবিক দৃষ্টিটা দেবে না। আমরা পুরুষতান্ত্রিক শুধু না, আমাদের সমাজে নারী বিদ্বেষ আছে, মিসোজিনি আছে, ফলে নারী বেশি সাফার করবেন এটা আমরা ধরতে পারি। কিন্তু একটা রাষ্ট্রর কাজ হচ্ছে এই আলাপগুলো, যে আমাদের এই যে সামাজিক নর্ম আছে, এই নর্মগুলো নিয়ে আলাপ সমাজে হতে পারে, ডিবেট হতে পারে, কথাবার্তা হতে পারে, কিন্তু কোনো মানুষের, কোনো নাগরিকের অধিকার তিনি যখন নেন, সেটা যখন আরেকজনের সাথে কনফ্লিক্ট করে না, তার নাগরিক অধিকার নষ্ট করে না। প্রকাশ্যে ধূমপান নিয়ে কথা আসতে পারে, কিন্তু আসলে পুরুষদেরকে এই যে ভদ্রলোক প্রথম প্রতিবাদ করতে শুরু করেছিলেন, আমরা ধরে নিতে পারি যে তিনি, ধরে না নিশ্চিতভাবে বলতে পারে, তিনি হেঁটে হেঁটে এই টং দোকানে সিগারেট খাওয়া পুরুষদেরকে উনি বাধা দেন না, এটা আমরা খুব ভালো জানি। সো এখানেও একটা বৈষম্যের ব্যাপার আছে, এটুকু আমাদের বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না, এই সমাজে বাস করলেই হয়। সো নারী একজন ধূমপান করেছে, তার জন্য
এই বিভৎস কায়দায় তাদের উপর হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, এবং যিনি করেছেন মূলত নেতৃত্ব যিনি দিয়েছেন তার ছবি সহ সব কিছু আছে। তার বিরুদ্ধে সরকারকে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি, হবার কথাও না। আর ব্যবস্থা যদি কিছুটা নিয়েও থাকতো, যেমন এই ক্ষেত্রে হয়েছে, খুব বেশি লাভ হতো না, সেটাও আসবো। কিন্তু রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে, মানে একটা সরকার, সে যে সরকার এটা প্রমাণ করতে হয় সে তার আইন প্রয়োগের মাধ্যমে। একটা ফৌজদারি অপরাধ, একটা স্মোকিংয়ের জন্য জরিমানা আছে, এটা কোনো ফৌজদারি অপরাধ না, সর্বোচ্চ আমাদের আইনেও যদি ধরে নিই প্রকাশ্যে ধূমপান, তার জন্য যে ফৌজদারি অপরাধ হয়েছে সেটা নিয়ে রাষ্ট্র চোখ বন্ধ করে থাকতে পারে না, সরকার পারে না, কিন্তু থাকলো। গতকাল ব্যবস্থা নেওয়া হয়েছে প্রাথমিকভাবে, কিন্তু যে জিনিসটা আসলে আরেকটা নতুন ডাইমেনশন তৈরি করেছে, এটাই দরকার ছিল। এবং অনেকে ফেসবুকে লিখছেন, হুইচ ইজ রাইট, প্রয়োজনীয় ফুটেজ পাওয়া কিন্তু হয়ে গেছে, আসলেই হয়ে গেছে। এবং অনেকে যারা করার তারা এগুলো নিয়ে অলরেডি কথা বলতে শুরু করেছেন, ভারতীয় মিডিয়ায় যারা বলেন বলতে শুরু করে দিয়েছেন। সেটা হলো পুলিশ গ্রেফতার করেছে কাউকে। তাত্ত্বিকভাবে বলছি এই গ্রেফতারটা ঠিক না, তর্কের খাতিরে বলছি, কিন্তু এই পুলিশ তো শেখ হাসিনার পুলিশ না, এখন শেখ হাসিনা নেই এবং পুলিশ শেখ হাসিনার কথা শুনে কাজ করবে, এটা হবার কথা না। তারপরে ধরে নিলাম কেউ এরকম করলো, ধরে নিলাম। আমাদের তো একটা বিচার বিভাগ আছে, এই আসামি 24 ঘন্টার মধ্যে আদালতে যাবে, তার বিরুদ্ধে মামলা হবে, তিনি জামিন পাবেন কি পাবেন না সেটা আদালত ডিসাইড করবে। সুতরাং এই যাবতীয় ব্যবস্থাটার প্রতি অনাস্থা দেখিয়ে একটা মব তৈরি হলো থানায়, এবং তারা সেখান থেকে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ তৈরি করতে শুরু করলেন। এটা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বহু থানায় হয়েছে, কিন্তু 6-7 মাস পরে এসে এই ঘটনাগুলো হওয়া সরকারের অস্তিত্বহীনতাকে প্রমাণ করে। সরকারের তো উচিত ছিল, পুলিশের তো উচিত ছিল প্রয়োজনে সেনাবাহিনী ডেকে সেখানে যাতে মব তৈরি হতে না পারে সেই ব্যবস্থা করা। কারো যদি কোনো বক্তব্য থাকে তারা লয়ার ঠিক করবেন, পরের দিন যখন আদালতে তাকে তোলা হবে তার জামিনের জন্য বা এই মামলাই তারা উইথড্র করা চাইতে পারতেন, সেটার জন্য আইনি পথে তাদেরকে যেতে হতো। কিন্তু না, মব গেল। এবং যে ধরনের মব আসলে ভারত দেখতে চায় সেটাই হলো এখানে। অ্যাপারেন্টলি বাইরে থেকে দেখতে মনে হয়েছে যে আমাদের প্র্যাকটিসিং মুসলিমদের যে ধরনের লুক আছে সেই ধরনের লুকের মানুষ। এই লুকের সমস্যা নেই, প্রত্যেকটা প্র্যাকটিসিং মুসলিম যারা আছেন তারা ইসলাম যেভাবে তাদের লুক তৈরি করতে, দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি পাজামা, যে ধরনের এক ধরনের পোশাকের কথা বলা হয়, ইটস ফাইন। কিন্তু এখানে যখন গেলেন তখন এই পোশাকের মানুষ গেলেন, এবং এই ন্যারেটিভটা তৈরি করার জন্য চাওয়া হচ্ছিল। অ্যান্ড দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্ড, এবং সরকার বাধা না দেয়া। আমি এই জিনিসটাও আসলে বলতে চাই, আমি গতকাল গুলশানের ঘটনার পর থেকে আমার খুবই মনে হয় সরকারের একটা অংশ এই ষড়যন্ত্রর সাথে জড়িত হয়ে পড়ছে। তাহলে ঘটনাটা কি? গোড়ায় ফিরে যাব। বাংলাদেশের আসলে বিপদটা যে জায়গা থেকে আসতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে ইসলামিস্ট এক্সট্রিমিস্টরা। এই আলাপ ভারত প্রথম দিন থেকে করছে। ডক্টর ইউনুস মূলত তাদের পেট্রোনাইজড মানুষ। ইনফ্যাক্ট ডক্টর ইউনুস না হলে এই ন্যারেটিভ বহুদিন আগে তারা এস্টাবলিশ করে শেষ করে ফেলতে পারতো আমাদের সরকারকে, কিন্তু পেরে ওঠেনি তার মতো একটা বিরাট ব্যক্তিত্ব আমাদের উপরে থাকা, যার অন্তত জঙ্গি ট্যাগ লাগানো সোজা না। কিন্তু সেই চেষ্টা চলছে, এবং একটার পর একটা অনেকগুলো ঘটনাকে আমরা যদি সাজাই তাহলে দেখব এটা পরিকল্পিত। একটা জঙ্গিবাদী দেশে যাদেরকে জঙ্গিবাদী দেশ বলতে চায়, সেই দেশে নারীরা প্রধান বা প্রথম আক্রমণের শিকার হন। আমরা দেখব নারীরা আক্রমণের শিকার হয়েছেন। নারীরা ফুটবল খেলতে পারবে না, নারী অভিনেত্রী দোকান উদ্বোধন করতে পারবে না, নারীরা এখন ওড়না কিভাবে পড়তে হবে, বা তিনি প্রকাশ্যে যদি ধূমপান করেন এটা সঠিক কাজ না, কিন্তু পুরুষ সমস্যায় না পড়লেও নারীকে সমস্যায় পড়তে হবে। এই আলাপগুলো আসলে মাঠে ছাড়া হলো। সুতরাং নারীদের প্রতি এরকম একটা হোস্টাইল মেন্টালিটি দেখা যাচ্ছে, এবং করছে কারা? অ্যাপারেন্টলি ধর্মীয় যে লেবাস, ধর্মীয় যে আউটলুক, প্র্যাকটিসিং মুসলিমের যে আউটলুক, সেই আউটলুকের মানুষজন। এই ন্যারেটিভটাই আসলে চাওয়া হয়েছিল। একই সাথে কালো পতাকা, শেখ হাসিনার পতনের পর কালেমা লেখা কালো পতাকায় ঢাকা শহর বহু জায়গায় দেখা গিয়েছিল। 32 নম্বর ভাঙার সময় পতাকা দেখা গেছে কালেমা লেখা। এরকম নানান রকম ন্যারেটিভ আছে। মাজার ভাঙা হচ্ছে, এটা নারীর প্রতি না হয়ে থাকলেও এটাও ইসলামিস্ট এক্সট্রিমিজম বা ফান্ডামেন্টালিজম তারা যেটা বলেন তার ন্যারেটিভকে স্ট্রেংথেন করতে সাহায্য করে। সুতরাং এটা পরিকল্পিত। যারা গেছেন আমি মনে করি এই পরিকল্পনার পার্ট হয়ে গেছেন, আমি বিশ্বাস করি। না হয় এই সময় অন্তত এই ঘটনাগুলো ঘটার কোনো কারণ ছিল না। একটা ভুল যদি কোনো জায়গা থেকে হয়েও থাকে সেটার জন্য কতগুলো স্টেটের আইনের কতগুলো পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলো দিয়েই এই সব কিছু করা যেত। কিন্তু না, বাংলাদেশে কোনো শাসন কাজ করছে না, প্রশাসন কাজ করছে না, থানায় গিয়ে মব
কথ্য ভাষায় কেউ কেউ এভাবে বলেন তৌহিদি জনতা, এটা ডেরিগেটরি হয়ে গেছে। তৌহিদি জনতা খুবই বিশ্বাসের একটা গভীর জায়গার ব্যাপার, কিন্তু এই নাম দিয়ে এখন নানান জায়গায় নানান কাজ করা হচ্ছে, কাণ্ড ঘটানো হচ্ছে, যেগুলো আদতে মানুষের জন্য সমস্যা তৈরি করছে, রাষ্ট্রের জন্য সমস্যা তৈরি করছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। এই দেশ চলবে আইন এবং বিধিবিধানের মাধ্যমে। কারো পছন্দ না হতে পারে কোনো আইন, যদি পছন্দ না হয় সেই আইন পরিবর্তনের জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে পারেন যে এই আইন যোগ করতে হবে, এর মধ্যে ওড়না এভাবে পড়তে হবে, এরকম একটা আইন লাগবে, অথবা হিজাব পড়তে হবে মুসলিম মেয়েদের, বা নিকাব করতে হবে, আইন বানানোর জন্য কেউ চাপ তৈরি চাইলেও করতে পারেন। কিন্তু যতদিন পর্যন্ত সেই আইন না হচ্ছে, সেই আইন কেউ না ভাঙছে, এমনকি আইন যদি কেউ ভাঙেও সেটাকে দেখার দায়িত্ব জনগণের না, সেটা দেখার দায়িত্ব আবারও সরকার এবং রাষ্ট্রের। এই কয়েকটা বেসিক জিনিস আসলে বুঝতে পারতে হবে। আর কারো যদি মনে হয় পুরোপুরি তাদের চিন্তা মতো যে মানুষগুলো চলবে না তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, তাহলে আসলে তাদের এই রাষ্ট্রে বসবাস করা কঠিন হবে। তাদেরকে উচিত হবে তাদের মতো একটা রাষ্ট্র তৈরি করে ফেলা। কেউ কেউ খেলাফতের কথা বলছেন না, তারা এরকম একটা রাষ্ট্র, তখন তো এই গণতান্ত্রিক ব্যবস্থায় তো আর সেটা হবে না। তাদের উচিত হবে, অনেক জায়গায় হয়েছে, তারা ইরানে ইসলামিক রেভলিউশন হয়েছে, তারা বিপ্লব করে তাদের পছন্দের একটা রাষ্ট্র তৈরি করে নিতে হবে। তারপর সেটা তাদের মতো করে তারা কি আইন কানুন বানাবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু যতদিন পর্যন্ত সেটা না হয়, যতদিন পর্যন্ত এটা গণতান্ত্রিক দেশ হয়ে থাকে, ততদিন পর্যন্ত এগুলো তাদের অ্যাকসেপ্ট করতেই হবে। এটাই একটা রাষ্ট্র, এটাই হলো রাষ্ট্র সম্পর্কে বোঝাবুঝি। এই রাষ্ট্র যেভাবে চলছে, যে আইন আছে, সব কিছু আমারও পছন্দ না। আমারও বেশ কিছু আইন এবং বেশ কিছু বিষয়ের প্রতি আমারও বক্তব্য আছে, কিন্তু আমি সেটাকেও, ওই আইন, যে আইনটা আমি পছন্দ করছি না, সেটা মেনে যদি কেউ কোনো কিছু করে, আমি সেটা নিয়ে সমালোচনা করতে পারি, আমি সেই জন্য সরকারের উপরে চাপ তৈরি করতে পারি, কিন্তু আমি নিজে গিয়ে ইম্পোজ করার চেষ্টা করতে পারি না। এবং কতটুকু কথাও আমি আসলে সদুপদেশ বোঝায়, কতটুকু বোঝায় না, সেইটুকু বোঝাবুঝিও থাকতে হবে। আমি মনে করি না যে এটা না বুঝেই কেউ করেছে, এগুলো বুঝেই করা হয়েছে, বুঝেই করা হচ্ছে। এবং শুধু এটা না, এটা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর গত বছরের শেষের দিকেও একই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। নারীরা মাথায় কাপড় দিচ্ছে না কেন, নারীরা হিজাব করছে না কেন, তার পোশাক কেন এরকম, এই ধরনের অভিযোগও পাওয়া গেছে সেই সময়ে। সো এটা একটা পরিকল্পিত, এটা একটা পরিকল্পনার অংশ। এবং আমরা নিশ্চিত থাকতে পারি, ভারত যেহেতু এই ধরনের ন্যারেটিভ এখানে এস্টাবলিশ করতে চাইছে, যারা এই কাজগুলো করছেন সবাই শতভাগ পরিকল্পনার পার্ট তা বলছি না, কিন্তু এর মধ্যে একটা খুব সিগনিফিক্যান্ট পরিকল্পনা আছে। কেউ কেউ না বুঝে এই ফাঁদে পা দিচ্ছেন। কিন্তু দিনের শেষে আমরা ভারতের হাতে অস্ত্র তুলে দিয়েছি। ভারতের হাতে এখন যথেষ্টের বেশি প্রমাণ আছে, ভারত বহির্বিশ্বকে দেখাতে পারবে বাংলাদেশে আসলে একটা ইসলামী জঙ্গিবাদীরা শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। এবং কে না জানে, শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার মূল ন্যারেটিভ ওয়েস্টের কাছে এটা ছিল যে আমি নির্বাচন দেই না, এটা মানে ওয়েস্ট বুঝেছে শেখ হাসিনা চুরি বাটপারি ডাকাতি করেছে, সবই জানে, মানবাধিকার লঙ্ঘন করেছে, কিন্তু তিনি জঙ্গিবাদ মৌলবাদ ঠেকিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম দেশের মধ্যেও যে মানুষজন আছে যারা এই ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিতে দেখছেন, তাদের কাছে আসলে খুবই ইনসিকিউর বোধ করবে, বিশেষ করে নারীরা। সব নারীরা তাদের মতো করে চিন্তা করবেন না, এটাই বেসিক। এখন যেই কিছু বলতে যাচ্ছেন, আবার শেখ হাসিনা যেমন জামাত শিবির জঙ্গি ট্যাগ দিতেন, এখন শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে। শাহবাগী ট্যাগ দিয়ে যে কারো উপরে যে কোনো কিছু করা যাবে, মানে এই মানুষগুলোর এই কনসেপ্টটুকুও নাই, এই ভাবনাটুকুও নাই। সত্যি সত্যি শাহবাগী বলতে যেটা বোঝায়, যে ডেরোগেটরি টার্মে ব্যবহার করা হয়, সেই শাহবাগীও যদি কেউ হয়ে থাকেন, তারও একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তার উপরেও কেউ হামলে পড়তে পারে না, তার উপরেও যে কেউ যে কোনো কিছু করতে পারে না। বিপ্লবের নামে সব কিছু হালাল, সরি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন। তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে, তা হলো ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। শনিবার 1 মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না, দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে।
প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। তিনি বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে। ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য